সেই বন্দোবস্ত আমরা করতে চাই। পীরগাছা কাউনিয়ার মানুষ আক্তারের পাশে থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে। আপনারা কি সেই স্বপ্ন দেখেন? আমরা কালকে ফোন না করি, আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আক্তার হোসেন, সদস্য সচিব, জাতীয় নাগরিক কমিটি, মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ করছি। আগামীতে আমরা চাই, যে শীত পড়েছে তাদের তো ভালো থাকে কষ্ট, তারপরেও খেটে খুঁটে চলতে হয় সবাইকে, তাই না? আলুর মৌসুম, মনে হয় আলুর খেতে যাওয়া লাগে অনেককে, কিছু আয় ইনকাম হয় তাতে করে। এখানে আমরা যারা আছি, আমাদের পাশে একটা বড় নদী আছে, তিস্তা নদী। যখন বর্ষাকাল আসে এই তিস্তা নদীতে এত পানি, আশেপাশের 7 গ্রাম ভাসায় নিয়ে যায়, তাই না? আবার যখন শীতকাল, তখন পানি কমে আসে, তখন আশেপাশে যে আলুর ক্ষেত আছে, বাদামের ক্ষেত আছে, ভুট্টার ক্ষেত আছে, সেগুলোতে পানি দেওয়ার মতো পানি তখন থাকে না, তাই না? তিস্তায় কিন্তু অনেক সমস্যা। তিস্তা পারে মানুষের উন্নতি নাই অনেক দিন ধরে, মানুষেরা কষ্টে আছে। এখানে যারা বক্তব্য দিয়েছে তারা কিন্তু কিছুক্ষণ আগে আমাকে জিজ্ঞেস করছে যে তিস্তা নিয়ে কি করা যায়। আমারও কথা ওইটাই যে তিস্তা নিয়ে আমাদেরকে ভালো কিছু একটা করা লাগবে না? আমরা সরকারের উচ্চ মহলে, অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ মহলের সাথে আমরা কথা বলছি। কথা হয়েছে এরকম যে সরকারের উচ্চ মহল থেকে সরকারের উপদেষ্টারা তিস্তা নদীর পাড়ে আসবে, আমরা সবাই তিস্তা নদীর পাড়ে একখানে হওয়ার পর উপদেষ্টাদেরকে বলবো আমাদের তিস্তার এই সমস্যা, আমাদের এই সমস্যার এইভাবে সমাধান করা লাগবে। আমরা সরকারের উপদেষ্টাদেরকে আহ্বান জানিয়েছি, তারা অনুমতি দিচ্ছে যে তারা আসবে, তিস্তার পাড়ে আসবে। এই তারিখটা হবে সামনে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ বা 9 তারিখ, শনিবার বা রবিবার। উপদেষ্টারা যে আসবে তিস্তার সমস্যা সমাধানের কথা শোনার জন্য, যদি উপদেষ্টারা আসে আপনারা সবাই আসবেন, বাড়ির আশপাশে যারা আছে তাদেরকে নিয়ে আসবেন। এই আহ্বানটা আপনাদের কাছে থাকলো, অনুরোধ থাকলো যে আপনারা সেই দিন সবাই আসবেন, সবার মুখে মুখে এই কথাটা ছড়ায় দিবেন যে তিস্তার সমস্যা সমাধান করার জন্য সরকারের উচ্চমহল থেকে উপদেষ্টারা আসবে। উপদেষ্টারা আসিয়া আমাদের সকলের কথা শুনবে, শুনিয়া ওই অনুযায়ী কাজ করবে। এইটা তো গেল তিস্তার কথা। একটু আমরা এখন নিজেদের কথা বলি। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে কতগুলা বছর জানেন তো, তাই না? 50 বছর পার হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার। এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ সবাই কিন্তু ভালো নাই, অনেক কষ্টের মধ্যে থাকা লাগে। আপনাদেরকে একটা কথা কই, শেখের বেটি যে একটা পদ্মা সেতু বানিয়ে দিয়ে গেছে, এইটা নিয়ে অনেক গুণগান করছে না তারা? শেখের বেটি একটা পদ্মা সেতু বানাইছে, আর বাংলাদেশ থেকে টাকা পাচার করছে বিদেশে কতগুলা জানেন? যে পরিমাণ টাকা পাচার করছে তাতে করিয়া 2 কম 80, 78টা পদ্মা সেতু করা যাইতো। করছে একটা, টাকা পাচার করছে 78টা। উন্নয়নের কথা বলে এতগুলা টাকা বিদেশে পাচার করছে। ওই 78টা পদ্মা সেতুর টাকা যদি বাংলাদেশে থাকিল হয়, তাহলে বাংলাদেশে আমরা এই যে এত মানুষ এত জায়গায় কষ্টে আছি, দেখবেন আপনার বাড়ির পাশে ছোট্ট একটা নদী, ধরেন একটা মানাস নদী, এই পার থেকে ওপারে যাইবেন, যাওয়ার মতো ব্যবস্থা নাই, ছোট্ট একটা সেতু হইলে ওটা হয়ে যায়। সেইটাও করা যায় নাই। কেন করা যায় নাই? কারণ শেখের বেটি তার লোকজনকে দিয়া বাংলাদেশ থেকে টাকা পয়সাগুলো বিদেশে পাচার করাইছে। একটা পদ্মা সেতু বানায়া 78টা পদ্মা সেতুর টাকা বিদেশে পাচার করছে। এই কথাটা খালি বলি গেলাম। বাংলাদেশের সামনে যে দলই ক্ষমতায় আসুক, কোনো দল যাতে টাকা পাচার করতে না পারে, এটা আপনারা সবাই চান? কোনো টাকা পাচার করে বাংলাদেশ থেকে চলবে? তারপরে শুনেন, বাংলাদেশের পুলিশ আছে, বিচার ব্যবস্থা আছে, অনেক কিছু আছে। বিচার চাবার গেলে আমরা গুলো বিচার পাই নাই। বিচার পাইছে কেউ? বিচার পাই নাই। আমরা চাই বাংলাদেশের যে বিচার বিভাগটা আছে, যারা বিচারকরা আছে, যারা জজরা আছে, ব্যারিস্টাররা আছে, এমরাগুলো যাতে স্বাধীন হয়ে বিচারটা করবার পায়, তার যেন রাজনৈতিকভাবে কেউ চাপ না দিতে পারে, এটা সবাই জানতো। এরপরে শোনেন, বাংলাদেশ রাষ্ট্রটা আসলে কেমন করে চলবে, এই চলার জন্য কিছু আইন কানুন লাগে। সবগুলো আইন কানুনের যেটা বড় আইন সেটা হলো সংবিধান, তাই না? এই সংবিধানের মধ্যে
এমন ভাবে কিছু জিনিস ঢুকি দিছে, তাতে করে বাংলাদেশে যায় প্রধানমন্ত্রী হবে তাই হাসিনার মতো স্বৈরাচারী হয়ে যাবে। এই সংবিধানটা হলো এরকম একটা সংবিধান। সংবিধানত এমন করে কথাগুলো লেখা আছে, এমন করে ক্ষমতাগুলো দেওয়া আছে, যাই আসবে ক্ষমতায় তাই কি হয়ে যাবে, হাসিনার মতো স্বৈরাচার হয়ে যাইবে, হাসিনার মতো ফেসিবাদী হয়ে যাইবে, হাসিনার মতো জুলুমবাজ হয়ে যাইবে। অতএব এইরকম সংবিধান দিয়ে কি বাংলাদেশ চলা সম্ভব? এই জন্য কিন্তু আমরা এগুলো দাবি জানাইছি যে বাংলাদেশে যাতে নতুন করে একটা নতুন সংবিধান হয়। নতুন সংবিধান, আমরা গ্রামের মানুষ, আমরা এত কিছু বুঝি না, কিন্তু আমরা চাই বাংলাদেশে এমন ভাবে আইনগুলো থাকুক যে আইনগুলোর কারণে যাই প্রধানমন্ত্রী হবে তাকেও যেন জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়, তাই না? তাকেও যেন একটা প্রশ্ন জিজ্ঞেস করা যায়, এই কামটা যে করলেন এই কামটা কে করলেন, এই কথাটা যাতে প্রধানমন্ত্রীকেও বলা যায়। এইরকম আইন চান কিনা তোমরা গুলা? এই জন্য আমরা গুলা কিন্তু কাজ করবার লাগছি, ঢাকার থাকি, ঢাকার নানা ধরনের কাজ করবার লাগছি, এলাকায় আসছি, অবশ্যই এই কম্বলগুলো আমি নিয়ে আসি নেই, বুঝছেন মোর কথা? মোর নিজের টাকা কিন্তু এই কম্বলগুলো নিয়ে আসো নাই, এগুলা আরো অনেক ভালো ভালো মানুষ আছে যে আমরা নিজের নাম বলবে চাই না, তা আমরা মানুষের উপকার করে ওই মানুষগুলো গিয়ে আমি কইছিল যে শোনো ভাই, আমার কাউনিয়া পীরগাছার মানুষেরা খুব কষ্টে থাকে শীতকালে, এই যে শীত, কি যে শীত পড়ছে, তোমরা করে এখন আমাকে সহযোগিতা করো, আমার এলাকার মানুষের কয়েকটা কম্বল দাও। তখন এই মানুষগুলো আমার কথা শুনছে, শুনিয়ে এই কম্বলগুলো দিচ্ছে। মুই তা ঢাকা থেকে করেন যাতে মোর তো নিজের টাকা নেই, মানুষেরা দেবে, সেটা মুই যদি নিয়ে আসো, এই চাষা যদি দিবার পায় সেটা নিয়ে এসে তোমার গুলো দিন, তাতে তো মোর লস নেই, আছে সবারই তো লাভ হইবে, হবার নয়? সবাই একটু করে দোয়া করেন মোর জন্য, আর দেরি আমরা না করি। হ্যাঁ, আমরা আজকের মতো আলোচনাটাকে কোনো শেষ করি, সবার কাছে দোয়া চাই। মোর বাড়ি ভাইরাট, ভাইরাট ছিলেন, ভাইরাটত বাড়ি, ভাইরাটত বাড়ি, পড়ালেখা ভাইরাট থেকে পড়ছি ক্লাস 10 পর্যন্ত, আর রংপুরত পড়ছি ইন্টার পর্যন্ত। তারপরে ঢাকাত গেছি, ঢাকাত যা ঢাকা ভার্সিটিত পড়ছি ল নিয়া, ল মানে আইন, মানে উকিলি পড়ছি, ওকালতি পড়ছি। ওকালতি পড়ার পর এখন ঢাকা জজ কোর্টে ওকালতি শিখতেছি, ওকালতি প্র্যাকটিস করবার লাগছি। কারো যদি আইনগত কোনো বিষয় হয় না হলে কিছু জেলে ঢাকা পর্যন্ত যায়, হাইকোর্টে যায়, সুপ্রিম কোর্টে যায়, আইনের বিষয়, এগুলা বিষয়ে যদি কারো কোনো সহযোগিতা লাগে, আইনের বিষয় যেটা সুপ্রিম কোর্টে গেছে, হাইকোর্টে গেছে, ওই বিষয়গুলোতে আমার সাথে এখানে যোগাযোগ করেন, আমরা চেষ্টা করব ওই আইনগত বিষয়ে তোমাগুলো এখানে সহযোগিতা করার জন্য। সবাই একটু দোয়া করেন আমার জন্য। হ্যাঁ, আজকে আর একটা কথা, আমার এলাকায় তো হাসপাতাল সেবা অনেক কম। যদি কোনো এলাকায় কাউনিয়া পীরগাছার মধ্যে কাইও এরকম থাকেন যে কমিউনিটি ক্লিনিক চান, এলাকায় যদি তোমরা বের করে পারেন একটা মানুষও, যে মানুষটা 8 শতক জায়গা দেবে, 8 শতক জায়গা তোমরা ঠিক করে দেবেন যে অমুক ব্যক্তি, এলাকার অমুক গণ্যমান্য ব্যক্তি বা অমুক দানশীল ব্যক্তি, তাই 8 শতক জায়গা দিবার লাগছে। 8 শতক যদি জায়গা দেয়, ওই 8 শতক জায়গার মধ্যে একটা বিল্ডিং উঠায় দেওয়া কমিউনিটি ক্লিনিকের জন্য, ডাক্তার নিয়ে আসি দেওয়া, এই কাজটা আমি করে দিবার পাবো। তোমরা তোমার এলাকা যাইবেন, যা দেখবেন কোন মানুষটা 8 শতক জমি দিবার পায়, 8 শতক জমি দেবে, আমরা সরকার থেকে সরকারকে বলিয়া ওখানে একটা কমিউনিটি ক্লিনিক করে দেবো, একটা বিল্ডিং হইবে, ওখানে ডাক্তার আসবে, নার্স আসবে। আমাদের মানুষেরা, আমাদের গ্রামের মানুষেরা যখন পোয়াতি হয় মহিলারা, তখন তো সেবা পায় না, পায়? যারা পোয়াতি হয় তারা বোঝে যে এটার কষ্ট কত দূর, যারা গর্ভবতী হয় তারা বোঝে কষ্ট কত দূর। তামারগুলোর জন্য কমিউনিটি ক্লিনিকের সেবাটা দরকার। তোমরা করে এলাকার যাও, এলাকার যায়, এলাকার যাদের এখানে জমি আছে বা যাই জমিটা দিবার চায়, 8 শতক জমি, বেশি নয় তো, 8 শতক জমি যদি দেয়, তাহলে সরকারের পক্ষ থেকে ওই জায়গাটাতে একটা কমিউনিটি ক্লিনিক আমরা সরকারকে জোর করে ধরে নিয়ে আসিয়া করে দিবার পাবো। যতগুলো জায়গায় পান, এইটা একটু আমার যেখানে যারা আছে স্টেজে দাঁড়ায় আছে, যারা এমারগুলোর সাথে একটু যোগাযোগ করে দেবেন, আমরা ওটা করে দেবো। আর একটা জিনিস একটু কই, ওই ভূতপুরে চরত ওখানে একটা ইকোনমিক জোন হওয়ার কথা, অনেকের বাড়ি হয়তো ওই জোনের কাছাকাছি। যদি একটা ইকোনমিক জোন হয় তাহলে কিন্তু ওখানে অনেক কর্মসংস্থান হবে মানুষের। মানুষ যে ঢাকায় চাকরি করার জন্য যায়, তখন আর অনেক মানুষকে ঢাকায় যাওয়া লাগবে না। ওই ইকোনমিক জোনে ওই গ্রামে নিজের বাড়ির পাশে ওখানে চাকরি হইবে, ওখানে কাজের সুযোগ হইবে। যাতে ওখানে একটা ইকোনমিক জোন হয়, সরকার যাতে এই ইকোনমিক জোনটা করে, এটা আপনারা সবাই চান কিনা? আমরাও সরকারের কাছে এই দাবিটা জানায় আসবো, যাতে করে সরকার
অতি দ্রুত আমার মধুপুরত এখন একটা ইকোনমিক জোন করে দেয়, এই দাবিটা আমরা সরকারের কাছে জানায় রাখলাম। ঠিক আছে, আর আজকে কথা না বাড়াই, আবার একটা কথা কই, 8 তারিখ বা 9 তারিখ ফেব্রুয়ারি মাসের সেই দিন এই কয়টা মানুষ না, আমরা আরো হাজারে হাজারে মানুষ আসবো, আসিয়া সরকারের উপদেষ্টার কাছে চাবো আমার তিস্তা সমস্যার সমাধান হওয়া লাগবে, তিস্তার সমস্যার কি হওয়া লাগবে, সমাধান হওয়া লাগবে। এটাই আমার শেষ কথা। কোন ইউনিয়ন সেটা লিখতে বলে, কম্বল নিয়ে কেউ উঠে যাবেন না, জায়গায় থাকবেন। আমরা একটা ছবি তুলে নিয়ে আমাদের আক্তার ভাই আপনাদের পাশ দিয়ে একবার যাবে। বলো দেখতে ভালো লাগে। ভাই সেলফি যদি উঠেন তো আপনার সেলফি উঠেন, আমরা না উঠাই। এই এভাবে হয় নাকি? অন্যান্য লাইনের ভাই এবং বোনেরা হয় নাকি? এনাদের যত ক্যামেরা আমাদের লাগে না। হাতে পর্যাপ্ত কম্বল রয়েছে, যারা টোকেন পেয়েছেন তারা অবশ্যই কম্বল পাবেন।